जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा और स्वामीजीर चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। आभूमि प्रणति पूज्यपाद महाराज के এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সকল শ্রদ্ধেয় ব্যক্তিকে আমার প্রণাম শ্রদ্ধা এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যাদের জন্য আজকে এই স্বামী বিবেকানন্দ ভাব অনুরাগী যুব সম্মেলন তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা স্নেহ এবং অভিনন্দন জানাই। আজকের দিনটাতে এই সকালে তোমরা উপস্থিত হয়েছো স্বামীজিকে নিয়ে এই সময়টুকু আমরা কাটাবো বলে, কারণ তার জীবনের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, নেওয়ার আছে। তোমাদের প্রধান শিক্ষক মহাশয় খুব সুন্দর করে বললেন যে তিনি সেই জ্যোতির্ময় সূর্য, তার দিকে তাকিয়ে থাকলেই পথ পাওয়া যায়। বাস্তবিকই তাই। আর যখনই যুব সম্মেলন হয় সেখানে স্বামীজি ওতপ্রোতভাবে জড়িত, কারণ স্বামীজি মানেই তিনি চিরতারুণ্যের প্রতীক। শুধু তাই নয়, স্বামীজির সব থেকে বড় ভরসা আশা যাদের উপর ছিল তারা কিন্তু তোমরা, অর্থাৎ এই যুব সমাজ। তাই তোমাদেরকে আরো বেশি করে তাকে জানতে হবে, তার কথাকে পড়তে হবে, জীবনে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু স্বামীজির এই আশা সার্থক এবং তোমাদের উপর তার যে এই প্রগাঢ় বিশ্বাস সেটিও কিন্তু সার্থক হবে, তার যোগ্য মর্যাদা দেওয়া হবে। আজকে আমার বক্তব্যের বিষয় রাখা হয়েছে স্বামীজির দৃষ্টিতে স্বনির্ভরতা। স্বামীজির দৃষ্টিতে স্বনির্ভরতা এই বিষয়টি আমাদের আলোচ্য বিষয় হিসেবে আজকে যখনই আমি দেখলাম তখনই মনে হয়েছিল যেই ঘটনাটির কথা। স্বামীজির অনুপ্রেরণায় বহু জীবন বদলে গেছে, বদলে যায়, বদলে যাবে, সেটি নতুন কোনো কথা নয়। বহু মহাপুরুষকেও তার অনুপ্রেরণাতে তিনি যেন জাগ্রত করেছেন। এই রকম নেতাজির কথা আমরা জানি, এরকম বহু বহু মানুষ। কিন্তু একেবারেই স্বনির্ভরতা নিয়ে যখন কথা হচ্ছে তখনই আমরা এমন একটা ঘটনার কথা একটু আলোচনা করার চেষ্টা করব, সেই ঘটনার দিকে একটু তাকাবো। সালটা 1893। জাপানের টোকিও সমুদ্র উপকূলের ইয়োকোহামা থেকে আমেরিকার ভ্যানকুভারের দিকে রওনা দিয়েছে যাত্রীবাহী এক জাহাজ, এমপ্রেস অফ ইন্ডিয়া। এই জাহাজটিতেই প্রথম আলাপ হলো দুইজন বিখ্যাত ভারতীয়র। সেই দুজন বিখ্যাত ভারতীয়র মধ্যে একজন বাঙালি এবং একজন পার্সি। বাঙালি যিনি, তার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজনই হবে না, কি কারণে তিনি এই জাহাজে যাচ্ছেন তার যাত্রার উদ্দেশ্যটি বললেই তোমরা নিশ্চয়ই চিনে নেবে তাকে। সেই বাঙালি যে ব্যক্তি, তিনি চলেছেন শিকাগোতে মহাধর্ম সম্মেলনে যোগ দিতে। কে তিনি? স্বামী বিবেকানন্দ। তিনি চলেছেন সেই মহাধর্ম সম্মেলনে যোগ দিতে। তার পরিচয় দিতে লাগে না, সূর্যকে চেনাতে লাগে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তিটিকে, সেই পার্সি ব্যক্তি, অল্প সময়ে তাদের মধ্যে বেশ আলাপ জমে উঠল। আজকের দিনে দাঁড়িয়ে সেই যে দ্বিতীয় ব্যক্তি, সেই পার্সি ব্যক্তি, তিনিও কিন্তু বলা যেতে পারে একটা ব্র্যান্ড। তাকেও আন্তর্জাতিকভাবে সকলেই চেনে। তিনি সেই সময় যাচ্ছিলেন জাপান থেকে দেশলাই রপ্তানি করতে ভারতে। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতীয় শিল্প তথা বাণিজ্যের অন্যতম প্রাণপুরুষ জামশেদজি টাটা। জানো তো তোমরা, নাম শুনেছ তো? টাটার নাম কে না শুনেছে?
সকালবেলা চায়ের কাপে যে চাটা ব্যবহার করি টাটা, যেই নুনটা দিয়ে রান্না হয় টাটা, বলা যায় পিন থেকে একেবারে প্লেন পর্যন্ত সর্ব জায়গায় টাটা। তো এই যে আজকে তাকে একটা ব্র্যান্ড হিসেবে দেখছি, একটা বিশাল জায়গায় দেখছি, এই বড় হয়ে ওঠা এই ব্যাপ্তির পিছনে কিন্তু স্বামীজির অনুপ্রেরণা, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তাই একটু পিছনে ফিরে থাকাবো। আগেই বললাম স্বামীজির পরিচয় দিতে লাগবে না, কিন্তু এই পার্সি ব্যক্তি, এই জামশেদজি টাটা, যিনি টাটার ফাউন্ডার, তিনি কি প্রথম থেকেই একেবারে বিশাল এই জায়গায় ছিলেন? তার জীবনটা আমরা একটু দেখব। জামশেদজি টাটা 1839 সালের 3রা মার্চ গুজরাটের নবসারিতে জন্ম হয়েছিল। তিনি ছিলেন এদেশের প্রথম গাড়ি কেনা ব্যক্তি। ভারতবর্ষে প্রথম গাড়িটা যিনি কেনেন তিনি জামশেদজি টাটা। জামশেদজি টাটাই প্রথম ভারতকে ব্যবসা করতে শিখিয়েছিলেন এ কথা বলা হয়। মাত্র 13 বছর বয়সে গুজরাট থেকে পরিবারের সঙ্গে তিনি চলে আসেন মুম্বাইতে। সেখানেই ভর্তি হন এলফিনস্টোন কলেজে। পড়াশোনাতেও কিন্তু তুখোড় ছিলেন জামশেদজি। সর্বোচ্চ নম্বর নিয়ে কলেজ পাশ করেন। এরপরেই তিনি বাবার সঙ্গে যোগ দেন ব্যবসায়। ব্রিটিশ লেখক পিটার ক্যাসির স্টোরি অফ টাটা বই থেকে জানা যায়, শুরুতে তাদের এই পরিবার, তাদের যে ব্যবসা ছিল মূলত সেটা আফিমের ব্যবসা। এখন এটা নিষিদ্ধ হলেও সেই সময় লাইসেন্সড বিজনেস ছিল, তো তাদের আফিমের ব্যবসা ছিল। কিন্তু এই আফিমের ব্যবসার উপরে এতটুকু ঝোঁক ছিল না জামশেদজি। তিনি ভাবতেনই তাকে অন্য কিছু করতে হবে। 29 বছর বয়স পর্যন্ত বাবার সঙ্গেই কিন্তু ব্যবসা করতে থাকেন। তারপর 21,000 টাকার পুঁজি নিয়ে তিনি নতুন একটি ব্যবসার পরিকল্পনা করেন। এইবার তাহলে আমরা ভাববো জামশেদজি টাটার জীবনটা এরকম ছিল যে 21,000 টাকা নিয়ে তিনি একটা নতুন ব্যবসা শুরু করলেন, আর সঙ্গে সঙ্গে বিরাট তার একদম প্রাপ্তি হয়ে গেল, বিরাট লাভ, তিনি একেবারে রাতারাতি মিলিয়নিয়ার হয়ে গেলেন। তা কিন্তু নয়। প্রথম দিকে একের পর এক ব্যবসাতে ভরাডুবি, টালমাটাল পরিস্থিতি, কোনো কিছুই কিন্তু তাকে দমাতে পারেনি। তিনি কিন্তু পিছিয়ে যাননি। আবার নতুন উদ্যমে শুরু করেন নতুন কোনো ব্যবসা। একবার তেলের মিল কিনে, তারপর তেলের মিল চলছে না, অয়েল মিল, তখন চেঞ্জ করছেন, সেটাকে কটনের মিলে বদলে দিয়ে ব্যবসা করলেন। তাতেও আবার লস, লাভ হচ্ছে না। তখন আবার নতুন করে তুলোর মিল খুললেন, কিন্তু কিছুতেই হাল ছাড়েননি। এইটা হচ্ছে মূল কথা। স্বামীজি বলছেন নেভার গিভ আপ, কখনো হাল ছাড়লে চলবে না। এরপর আস্তে আস্তে জমি পাকা হতে থাকে। 4টি বড় প্রকল্প একসঙ্গে তিনি হাতে নেন একে একে। স্টিল কোম্পানি টাটা স্টিল, যেটি আজ বিশ্বখ্যাত, একটি বিশ্বমানের হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প। আগের ব্যবসাগুলো টালমাটাল, তারপরে কোনো একটু অবস্থা স্থিতিশীল হতেই তিনি দেখো কত বড় রিস্ক নিচ্ছেন। একের পর এক 4টে বড় বড় প্রজেক্ট তিনি হাতে নিচ্ছেন। এই যেন স্বামীজিরই কথার প্রতিফলন। স্বামীজি বলছেন, টেক রিস্ক ইন ইউর লাইফ, ইফ ইউ উইন ইউ ক্যান লিড, ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড। জীবনে কিন্তু ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নেব না এ কথা বললে হবে না, সে এগোতেই পারবে না। ঝুঁকি নেবে, যদি তুমি জিতে যাও তাহলে তুমি অন্যকে পথ দেখাতে পারবে। অন্য যারা রয়েছে তারা তোমাকে দেখে অনুপ্রাণিত হবে, তুমি তাদের লিড করবে। আর যদি তুমি ধরো ব্যর্থ হলে সেই প্রকল্পে, কোনোভাবে ব্যর্থতা এলো, হেরে গেলে, তাতেও খারাপ কিছু নয়। তুমি তাহলে অন্যদেরকে গাইড করতে পারবে। যেই যেই ত্রুটি থেকে তোমার ব্যর্থতা এসেছে সেটা যাতে তারা রিপিট না করে, তোমার অভিজ্ঞতা তাকে শেয়ার করে তুমি কিন্তু গাইড করতে পারবে। এই প্রসঙ্গে আমি উল্লেখ করব একটি বইয়ের কথা। তোমরা অনেকেই হয়তো পড়েছো
আর খুব সম্ভবত তার উপর যে হিন্দি সিনেমাটা হয়েছে হয়তো অনেকেই সেটা দেখেছো, একটা ট্রু লাইফ স্টোরির উপর বেসড করে 12th ফেল পড়েছো? সিনেমাটা দেখেছিস? আচ্ছা, তাহলেও হবে। তো 12th ফেল যে বইটা, ওটা কিন্তু একটা ট্রু স্টোরি, একজনের জীবনের ওপর বেস করে ওই গল্পটি। অনুরাগ পাঠকের লেখা বই, কিন্ডেল এডিশনও পাওয়া যায়, যদি পারিস তাহলে পড়ে নিবি। সেই গল্পে যারা দেখেছিস তারা জানবি যে মনোজ বলে একজন ক্যারেক্টার, সে প্রথমে চেয়েছিল কি ডিএসপি হবে। তার গ্রাম যেটা চম্বল ছিল, না রে, গ্রামটা চম্বল গ্রামেতে, সেখানে শিক্ষা ব্যবস্থাতেও প্রচন্ড করাপশন। তারা দেখা দেখি করে, মানে একদম খুল্লাম খুল্লা চিটিং করে লেখে, বোর্ড এক্সামেও সেইভাবেই তারা দেয়, পাস করে, প্রচুর প্রচুর নম্বর পায়, পাস করে। তো তারপর সেখানে একজন ডিএসপি এলেন, ডিএসপি তার নাম দুষ্বন্ত। তিনি কিন্তু সাংঘাতিক স্ট্রিক্ট ছিলেন। যেই বছর তিনি এলেন তিনি চিটিংটা বন্ধ করে দিলেন, যার ফলে কি হলো, ওখানে যারা পরীক্ষা দেওয়ার যারা পরীক্ষার্থী তারা তো জানে শুধু টোকাটাই একমাত্র সার, আর কিছু তো পড়তে শেখেনি, যার ফলে তারা সবাই ফেল করলো। কিন্তু পরবর্তী সময়ে এই ডিএসপির সঙ্গে এই মনোজের সাক্ষাৎ হলো এবং এটাই তার লাইফ চেঞ্জিং মোমেন্ট। কিভাবে একজন বড় মানুষ অন্য মানুষকে অনুপ্রাণিত করেন সেই প্রসঙ্গেই বলছি তোদের এই স্টোরিটা। তিনি বললেন তাকে দেখে তার এত ভালো লাগলো, তার বাবা একটা সমস্যায় পড়লো, তার এই ডিএসপির সাহায্য নিয়ে সে তার পরিবারকে বাঁচালো। বলল আমি আপনার মতো কি করে হতে পারবো, আমি ডিএসপি এরকম আপনার মতো কি করে হব। তখন তিনি বললেন গিভ আপ চিটিং, চিটিং ছোড় দো, হিন্দিতে এরকম ডায়লগটা ছিল, চিটিং ছোড় দো। তো সেই কথাটা কিন্তু সে মনে নিল। তারপর তার পরিবার থেকে তাকে প্রচুর টাকা পয়সা একদম ঘটি বাটি বিক্রি করে জোগাড় করে পাঠানো হলো, সে পরীক্ষা দেবে, পড়বে, কিন্তু সে সেখানে পারলো না। তারপর 12th যখন পরীক্ষা দিয়েছিল, সেই মজাটা আমরা একটু পরে বলবো কি হয়েছিল অ্যাকচুয়ালি। সে তারপর শহরে এলো, পরীক্ষার একেবারে পর দিয়ে যাচ্ছে, তাকে একজন বলল যে ডিএসপি হওয়ার চেয়ে তার থেকে তো ভালো আইপিএস, আরো বড় জায়গা, ওটাতে ট্রাই কর। তো ঠিক আছে, সেটাতে ট্রাই করছে, প্রিলি পরীক্ষা দিচ্ছে, একবার ফেল হচ্ছে, তারপরের বার আবার ফেল হচ্ছে, এই করে করে বারংবার ফেল হয়। তারপরে কোনো মতে সে সকলের সহযোগিতায় প্রচন্ড পরিশ্রম করে একটা আটা চাকিতে কাজ করে, সারা দিন সারা রাত সে একেবারে পরিশ্রম করে পড়াশোনা করে। তারপরে সে প্রিলি ক্লিয়ার করে। তারপর তার মেন এক্সাম যখন হয়, ফার্স্ট চান্স সেকেন্ড চান্স হয় না, লাস্ট চান্সে গিয়ে তার সেটাও ক্লিয়ার হয়ে যায়। এরপর হচ্ছে তার ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পালা। তো সে যখন ইন্টারভিউ বোর্ডে গেছে, সেখানে সমস্ত সার্টিফিকেট জমা দিতে হয়েছে। প্রথমে যে সার্টিফিকেট স্ক্রুটিনি করছে, সে তখন দেখে বলছে তুমি এরকম ড্রপ দিয়েছিলে উচ্চ মাধ্যমিকে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিকে ড্রপ দিয়েছিলে, কারণ ইয়ার গ্যাপ আছে। তো বলছে না, আমি ফেল করেছিলাম। ফেল করেছিলে? ও তারপরের বছর 3rd ডিভিশন পেয়েছো? আচ্ছা। তা মুখের দিকে তাকিয়েছে অবাক, এই লোক কি করে আইপিএস জন্য সেই এখানে ক্লিয়ার করে ইন্টারভিউতে এসেছে। তারপর তাকে সার্টিফিকেটগুলো ফেরত দিয়ে যখন তাকে ইন্টারভিউ বোর্ডেতে নিয়ে যাওয়া হচ্ছে, যারা ইন্টারভিউ করবে তাদের সামনে, যিনি নিয়ে যাচ্ছেন যেই ব্যক্তি, যেই গার্ড, তিনি তখন একে ভালো মানুষ দেখে মনে হচ্ছে, তাই জন্য তিনি তাকে পরামর্শ দিলেন যে দেখো ভাই, তোমারও তো সত্যি কথা বলার দরকার নেই, তুমি বলবে যে তোমার দিদা ঠাকুমা মারা গিয়েছিল কেউ একজন, তাই জন্য তুমি পরীক্ষা দিতে পারোনি আর ড্রপ দিয়েছো, আর তাই জন্যই রেজাল্ট খারাপ হয়েছে। কিন্তু তার তো মনে মনে সেই বাণী হয়ে রয়েছে সেই দুষ্মন্ত স্যারের কথাটা, গিভ আপ চিটিং। তারপরে সে গেছে যখন ইন্টারভিউ বোর্ডেতে, সেখানে তাকে আবার সেই একই প্রশ্ন, বাহ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট? সে বলছে হ্যাঁ। আচ্ছা উচ্চ মাধ্যমিকে তুমি ড্রপ দিয়েছিলে? আচ্ছা না, ফেল করেছিলাম। ফেল করেছিলে? হ্যাঁ। আচ্ছা তারপর তাহলে এই যে 3rd ডিভিশন পেলে, 3rd ডিভিশন কি করে পেলে? তখন বললো 3rd ডিভিশন পেয়েছি কারণ আমি চিটিং করিনি। তখন অবাক হয়ে গেছেন যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন, চিটিং করনি তার মানে
হ্যাঁ স্যার, আমাদের যে গ্রাম সেই গ্রামের এটাই প্রথা যে খুল্লাম খুল্লা চিটিং হবে, এবং সেইভাবেই কিন্তু ওই মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম। তারপর এরকম একজন ব্যক্তি আসেন, তিনি আমাকে বলেছিলেন যে চিটিং ছোড় দো। তাই উচ্চ মাধ্যমিকে আমি চিটিং করিনি। যখন নেক্সট টাইম পরীক্ষা হয়েছিল, প্রথমবার তো ফেল করেছিলাম, নেক্সট টাইম যখন পরীক্ষা হয়েছিল আমি চিটিং করিনি। তখন বললো আচ্ছা খুব তাড়াতাড়ি তাহলে তুমি বদলে গেছো, শুধরে গেছো। কোথায় স্যার, 19 বছর লাগলো তো বুঝতে যে চিটিং দিয়ে কিছু হয় না। তারপর বলছেন যে তাহলে তোমার রেজাল্ট তো খারাপ হলো। বললো তাতে কি হয়েছে স্যার, আমি সত্যি কথা বলছি, আমার স্কুলের সকলে ফার্স্ট ডিভিশন পেয়েছিল কারণ তারা চিটিং করেছিল, আর আমি একমাত্র উইদাউট চিটিং পরীক্ষা দিয়েছিলাম, তাই আমি থার্ড ডিভিশন পেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, তাদের সবার আনন্দের চেয়ে আমার আনন্দ অনেক বেশি, কারণ বেইমানির ফার্স্ট ডিভিশনের চেয়ে এই যারা সৎ পথে থার্ড ডিভিশন পাচ্ছে তার মূল্য অনেক বেশি, তার আনন্দ অনেক বেশি, কারণ আমি জানি এটা আমি আমার ক্যাপাসিটিতে পেয়েছি, চিটিং করে নয়। তো সেই জন্যেই এইটাই হচ্ছে শিক্ষা। স্বামীজি বলছেন না, আমরা সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা চলে না। সেই ব্যক্তি, তখন তাকে বলা হলো তাহলে তোমার মতো একটা থার্ড ডিভিশন পাওয়া ছেলে, যদিও তুমি সব ক্লিয়ার করেছো পরীক্ষা, তোমাকে কেন আইপিএস এ নেওয়া হবে, আমরা কেন সিলেক্ট করব তোমাকে? তখন এটা তোমার কোন চান্স, আর চান্স আছে? বললো না স্যার, এটা আমার লাস্ট চান্স। তাহলে যদি তোমাকে সিলেক্ট না করি, তো না করলে কি হবে? আমি দেশে ফিরে যাব। আমি আইপিএস হতে চেয়েছি সেই ব্যক্তিটিকে দেখে যে দেশের সেবা করবার জন্য তার মেরুদণ্ডটা সোজা ছিল, এবং তিনি আমাকে শিখিয়েছিলেন দেশের সেবা করতে হবে সৎভাবে। তো আইপিএস হয়ে যদি আমি দেশের সেবা না করতে পারি, আমি দেশে ফিরে যাব, আমি এই এতদিন পড়াশোনা করে যা শিখেছি, যা আমার জ্ঞান অর্জন হয়েছে, সেটা আমি সকলকে শেখাবো, সেইভাবে আমি দেশের সেবা করব, সেটাই মূল কথা। আইপিএস হলাম বা না হলাম তাতে আমার কিছু যায় আসে না। আলটিমেটলি কিন্তু তাকে সিলেক্ট করা হলো ইন্টারভিউ বোর্ডে, এবং তিনি আইপিএস হলেন। তারপর দেখা গেল তিনি আবার সেই দুষ্মন্ত স্যারের সঙ্গে গিয়ে দেখা করছেন। তার সেই একটা কথা দেখো জীবন বদলে দিল। ঠিক সেই রকমই স্বামীজি, তার প্রত্যেকটা কথার মধ্যে এমন সঞ্জীবনী শক্তি, যেটা পড়া মাত্রই আমাদের শিরায় শিরায় মনে হয় যেন একটা বিদ্যুৎ প্রবাহ অনুভব করছি। যে শুয়ে আছে সে উঠে বসে পড়বে, যে বসে আছে সে দাঁড়িয়ে পড়বে, যে দাঁড়িয়ে আছে সে ছুটতে শুরু করবে যদি স্বামীজিকে ঠিক ঠিক পরে সে ঠিক ঠিক অনুভব করে। তো এই যে জামশেদজি টাটার গল্প বলতে গিয়ে এখানে আসলাম। তো এখানে এই যে বইটা লিখেছিলেন না, 12th ফেল, তাতে অনুরাগ পাঠক একটা ট্যাগলাইন দিয়েছিলেন, হারা ওহি জো লড়া নেহি, হারা ওহি জো লড়া নেহি। যে কখনো লড়াইটাই করেনি, স্ট্রাগলই করেনি, সে হারবে। সে তো লড়াইটাই শুরু করেনি, কিন্তু যে লড়াই করেছে এবং লড়াই করে যে হার মানেনি, আলটিমেটলি কিন্তু সে জিতবে। এবং এই যে আজকের দিনে দাঁড়িয়ে টাটা, এটা তো কেবলমাত্র একটা পদবি নয়, একটা নাম নয়, একটা ব্র্যান্ড। ভারত নয়, বিশ্বজোড়া একটা ব্র্যান্ড। এবং আগেই বললাম যে নুন মশলা থেকে শুরু করে গাড়ি বাড়ি সবেতেই টাটা কোম্পানির নাম। কিন্তু এই সাফল্য, এটা কি একদিনে এসে গেছে, রাতারাতি এসেছে? তা কিন্তু নয়। যখন একটা খুব সুন্দর ছবি তৈরি হয়, ওই ছবিটা আমরা দেখে খুব বাহবাদী, কিন্তু তার পিছনে যে তার ডার্ক রুমের প্রসেসিংটা, সেইটার দিকে কিন্তু আমরা কেউ তাকাই না। যখন কেউ ব্যক্তি খুব সাকসেসফুল হয়ে যায়, সেই সাকসেস স্টোরিটা কিন্তু হিট হয়ে যায়, তখন কিন্তু তার দিকে ফোকাস করা হয়। কিন্তু তার পিছনে তার যে স্ট্রাগল, যে ওই স্ট্রাগলটাকে দেখবে, তার থেকে শিক্ষা নেবে, সেও কিন্তু তার জীবনে সফল হতে পারবে। তো এই জামশেদজি টাটাকে স্বামীজি প্রথম পরামর্শ দিয়েছিলেন যে পাশ্চাত্যের প্রযুক্তি, সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে ভারতবর্ষে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে গড়ে তোলা যায়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। স্বামীজি পরামর্শ দেন। স্বামীজি কেন পরামর্শ দিচ্ছিলেন? টাটার ব্যবসা বাড়লে স্বামীজির কি লাভ? কারণ স্বামীজির স্বপ্নে, স্বামীজির জীবনে ভারতবর্ষের কল্যাণ চিন্তা ছাড়া আর কিচ্ছু ছিল না। তিনি দেখেছিলেন যে এই ব্যক্তিটি একজন প্রমিসিং ব্যক্তি,
এবং এর মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে যে একটা বিরাট ব্যবসা সে দাঁড় করাতে পারে, এবং সেই ব্যবসা যদি দাঁড়ায় তাহলে ভারতবর্ষের বহু বহু মানুষের সেখানে কর্মসংস্থান হবে। 29 বছর বয়সে বাবার থেকে সেপারেট হয়ে আলাদা ব্যবসা যিনি করতে চেয়েছিলেন, আজ 29টি ফিল্ডে তার ব্যবসা। আমি আজকে সকালবেলা একটু গুগল করছিলাম, 29টা ফিল্ডে তার ব্যবসা, এবং সেই ব্যক্তিটির বিশ্বজোড়া খ্যাতি। শুধু তাই নয়, তার যে সাম্প্রতিকতম যিনি কর্ণধার রতন টাটা, তিনি পদ্মভূষণ থেকে পদ্মবিভূষণ এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট থেকে শুরু করে তার সম্মানের লিস্টের শেষ নেই। কেন বলো তো? শুধু কি তারা প্রচুর পয়সা উপার্জন করেছে বলে, বিরাট বড় একটা ব্র্যান্ড বলে? তা নয়, কিন্তু যেহেতু স্বামীজি তাকে ছুঁয়েছিলেন, তার জীবন আদর্শটাই কেমন বদলে গেছিল দেখো। তাদের যে উপার্জন, তার 66% ব্যয় হয় ফিলান্থ্রপিক কাজে, অর্থাৎ সেবামূলক কাজে, যার ফলে তাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যখন ক্যাটাগরি করা হয়, বিশ্বের যে সেরা বা ভারতের যে সেরা যারা রয়েছেন ধনী বলে, সেই ধনীর নামের টপে হয়তো তারা আসে না, কিন্তু মানুষের মনে টপে তারাই থাকে। কারণ 66% এই বিরাট অর্থের, ট্রিলিয়নে তাদের আয়, সেই অর্থের 66% তারা ব্যয় করেন শুধু এই দিন দুঃখী মানুষদের সেবার জন্যে, সেবার কাজে, আর্তদের সেবার কাজে। কারণ স্বামীজি সেই অনুপ্রেরণাটুকু দিতে পেরেছিলেন এবং তিনি সেটা নিতে পেরেছিলেন। সেই সময়ে সঙ্গে সঙ্গে হয়তো তিনি স্বামীজির চিন্তাটা গ্রহণ করেননি। 5 বছর পরে সেই সিদ্ধান্তকেই শিরোধার্য করে তিনি এই ব্যবসা শুরুর কথা ভাবেন এবং চিঠি লেখেন তিনি স্বামীজিকে শটান। কি লিখছেন? দাবি একটাই, তার যে টাটা রিসার্চ ইনস্টিটিউট হবে তার প্রধান হতে হবে স্বামীজিকে। স্বামীজির পরামর্শই যে এই কাজের তার মূল পাথেয়, সেটিও তিনি ওই চিঠিতে উল্লেখ করেছিলেন। যদিও তখন স্বামীজি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার কাজে ব্যস্ত, তিনি সিস্টার নিবেদিতাকে পাঠিয়েছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য, এবং জামশেদজি টাটা নিশ্চিত ছিলেন, সেই সঙ্গে সিস্টার নিবেদিতাও, যে দেশের বিজ্ঞান এবং শিল্প গবেষণার মধ্যেই কিন্তু দেশের সার্বিক উন্নতি করা সম্ভব, মানুষের উন্নতি করা সম্ভব। এই যে আমরা আজকাল HRD নিয়ে কথা বলি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, স্বামীজি বহুদিন আগেই সেই কথা বলে গেছেন। একটা দেশের মূল সম্পদ হচ্ছে তার মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ এসব তো রয়েছেই, কিন্তু মানব সম্পদ যত বেশি বাড়বে, মানুষ মানে কিন্তু শুধু হাতে পায়ে মানুষ নয়, মানুষের মতো দেখতে মানুষ নয়। মহারাজ খুব সুন্দর করে মানুষের একটা ফর্মুলা লিখেছেন, মূল্যবোধে ধন্য জীবন বইটা নিশ্চয়ই তোদের কাছে আছে। তো সেই বইটাতে দেখবি ম্যান ফর্মুলা রয়েছে। মানুষকে, মানব সম্পদ কাকে বলবো? যার মধ্যে M ফর মরালিটি, A ফর এবিলিটি, N ফর নোবিলিটি, এইগুলো রয়েছে। আর যখন ওম্যান, তখন মহারাজ আরো দুটো যোগ করেছেন, W ফর উইজডম আর O ফর অপটিমিজম। যদিও এটা বলা হচ্ছে, মহারাজ বলেন সকলের ক্ষেত্রেই একই, উইজডম বুদ্ধি, সেই জ্ঞান, অপটিমিজম ইচ্ছা শক্তি, মরালিটি অবশ্যই নৈতিক দিকটা আমাদের সাউন্ড হতে হবে, অনৈতিকভাবে কিছু চলবে না। এই যে একটু আগেই যে স্টোরিটা আমরা বললাম, চিটিং করে কিছু হয় না। এবিলিটি, সেই যোগ্য তৈরি হতে হবে নিজেকে, ঈশ্বরের কৃপাকে পেতে গেলেও তার যোগ্য হতে হয়। সূর্য তো চতুর্দিকেই আলো দিচ্ছে, কিন্তু কাঠেতে একরকম, আবার দেখবি জলেতে আর এক রকম, আবার যখন সেটা একটা আয়নার মধ্যে পড়ছে তার আর এক রকম প্রকাশ। কারণ আমাদের গ্রহণযোগ্যতাটাও সেরকম। তো ঈশ্বরের কৃপা, তারা কিন্তু সকলকে কৃপা করছেন, আমরা আমাদের সেই যোগ্যতা দিয়ে তার কৃপার যতটুকু যোগ্য হতে পারছি ততটুকুই কিন্তু জীবন বদলে যাচ্ছে। স্বামীজি বারবার বলছেন, এই ছোট্ট ভাই কুশল আর সায়ন দুজনে খুব সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য রাখলো, অপূর্ব। একজনের বক্তব্যের বিষয় ছিল কনসেন্ট্রেশন, আর একজনের বক্তব্যের বিষয় ছিল যে স্বামীজির ম্যান মেকিং এডুকেশন। একদমই তাই, শিক্ষা হচ্ছে আমাদের এই স্বনির্ভরতার মূল ভিত্তি।
স্বনির্ভরতার কথা হচ্ছে, আগে স্বনির্ভর হতে গেলে আমাদেরকে শিক্ষিত হতে হবে। সেই শিক্ষা কিরকম শিক্ষা? স্বামীজি বলছেন ম্যান মেকিং এডুকেশন, ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং। এইরকম মানুষ হতে হবে যেই রকম মানুষের কথা এই ফর্মুলাতে মহারাজ আমাদের কাছে বলছেন। স্বামীজি বলছেন ক্যারেক্টার সম্পর্কে, neither money pays, nor name, nor fame, nor learning. It is character that cleaves to the adamantine walls of difficulties. আমাদের জীবনের চলার পথ কারোরই কুসুমাস্তীর্ণ নয়। বাধা বিঘ্ন প্রতিকূলতা সবার মধ্যেই আসবে, সব জীবনেই আসবে। যত সফল জীবন দেখবি, স্বামীজির জীবনের দিকে তাকিয়ে দেখো, কত কষ্ট কত প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি গেছেন, হার মানেননি। না খেতে পেয়ে এমন এক সময় হয়েছে যে প্রায় প্রাণ হারাবার মতো অবস্থা, একজন একটি শশা দিলেন, সেটি খেয়ে তার প্রাণ রক্ষা হলো। তারপর যখন তিনি বিশ্ববিজয়ী হয়ে ফিরে এলেন সভাতে হাজার লোকের মধ্যে, তাকে কিন্তু চিনে নিলেন। এটা হচ্ছে কৃতজ্ঞতা। এইভাবে প্রতিকূলতার মধ্যেও হার না মানা, একটা অদম্য জেদ, সেটি তখনই সম্ভব যখনই সেই ক্যারেক্টার তৈরি হবে। স্বামীজি বলছেন neither money pays, nor name, nor fame, nor learning. It is character that cleaves to the adamantine walls of difficulties. যতই বাধা আসুক, যতই বিঘ্ন আসুক, যার চারিত্রিক দৃঢ়তা রয়েছে সে ঠিক সেই পথে এগিয়ে যাবে এবং লক্ষ্যে পৌঁছাবেই। সাফল্য লাভ করিতে হইলে আমরা সবাই সাফল্যের জন্যই তো অ্যাসপায়ার করি, সকলেই চাই সফল হব। তো কিভাবে সফল হব, খুব সুন্দর এই ফর্মুলার কথা স্বামীজি বলেছেন। এটা লিখে তোরা পড়ার টেবিলের সামনে রেখে দিতে পারিস। আমি ছোট থেকে এই বাণীটা একটা কাগজের মধ্যে লিখে, এখন এটা লিখিত অবস্থায় পাওয়া যায়, সারদা পীঠে তো পাওয়াই যায়, লিখে পড়ার টেবিলের সামনে রাখলে এর আলাদাই মোটিভেশন। সেটা কি? সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায় ও প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। অধ্যাবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষের সমুদ্র পান করিব। গণ্ডূষ মানে এইটুকুতে যতটা জল ধরে, সমুদ্র পান করিব গণ্ডূষে। আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ ও সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। সেই দুটো কথা স্বামীজি বলছেন, একটা হচ্ছে অধ্যাবসায়, দ্বিতীয়টা হচ্ছে ইচ্ছা শক্তি। অধ্যাবসায় মানে হার্ড লেবার, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, হয় না, পরিশ্রম করতে হবে। যাকে আমরা সাকসেস বলি তার 99% পারস্পিরেশন আর 1% ইন্সপিরেশন। পরিশ্রম করতেই হবে। আর হচ্ছে সংকল্প, আমি যেটা করব ভেবেছি নিশ্চিতভাবে করব। এবং ইচ্ছা শক্তিটা, সেই দৃঢ়তার সঙ্গে ইচ্ছা শক্তিটা থাকতে হবে। শেষ করব ABC দিয়ে। এ হচ্ছে হাই এইম ইন লাইফ। স্বামীজি বলছেন আমাদের জীবনের সর্বদা একটা লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্যহীন হয়ে কোনো কিছুই কিন্তু চলে না। আজকে আমরা যখন একটা উবের বা ওলা বুক করতে যাই, প্রথমেই আমাকে দিতে হয় ওয়্যার টু, লিখে দেয় তো, ডেস্টিনেশনটা দিতে হয়, না হলে কিন্তু তোকে ওলা উবের বুক করতে দেবে না। তো আমাদের জীবনটাও তো একটা জার্নি। ঈশ্বর যখন পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো কিছু ভেবে তো পাঠিয়েছেন। ছোট্ট ছোট্ট জার্নি কমপ্লিট করতে করতেই সেই লং জার্নিটা একদিন কমপ্লিট করে ফেলবো আমরা প্রত্যেকে। কিন্তু আমাদের ভাবতে হবে সেই গোলগুলো কি, সেই গোলটা সত্যি সত্যি কি উচ্চ। স্বামীজি বলছেন অলওয়েজ হ্যাভ এ হাই এম ইন লাইফ। জীবনে সর্বদা একটা উচ্চ লক্ষ্য, উচ্চ আদর্শকে রক্ষা করো। এইটা হচ্ছে এ। তারপর হচ্ছে বি। বিটা কি? বিলিভ ইন ইয়োরসেলফ। নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস নিয়ে মহারাজের বক্তব্য শুনবি, অসাধারণ মহারাজ বলবেন, তাই এই নিয়ে আমার বিশেষ বলার প্রয়োজন নেই। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজেকে বিশ্বাস করা। স্বামীজির সেই বিখ্যাত উক্তি যে পুরাতন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক, আর নূতন ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস না করে সেই নাস্তিক। কারণ তোমার যদি 33 কোটি দেবতাও বিশ্বাস থাকে, স্বামীজি বলছেন, আর মধ্যে মধ্যে বাইরে থেকে যত আমদানি হয়েছে সবেতে তুমি বিশ্বাস করো, সবার সামনে ধূপ দেখাও, শুধু নিজেকে বিশ্বাস করো না,
তাহলে কিন্তু হবে না। যে নিজেকে বিশ্বাস করতে পারে না তার ঈশ্বর বিশ্বাসও ঠিকঠাক হওয়ার নয়। এবং সি হচ্ছে কনসেন্ট্রেশন। আমি যেই কাজই করব আমাকে করতে হবে উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। যত বেশি একাগ্রতার শক্তি হবে, স্বামীজির সেই একাগ্রতার শক্তি কি সাংঘাতিক ছিল তোরা জানিস। তিনি পাতা উল্টাতেন আর বই পড়া হয়ে যেত। কিভাবে? যেভাবে আমরা ছোটবেলা অ আ থেকে একটা দুটো শব্দ পড়তে শিখেছি, তারপর এখন এক চোখে একটা লাইন পড়তে জানি, স্বামীজি একটা দৃষ্টিতে গোটা পাতা পড়ে ফেলতেন একাগ্রতার শক্তিতে। এবং তিনি বলছেন যে এটি সকলের পক্ষে সম্ভব যদি তোমার একাগ্রতাকে, তোমার ফোকাসকে সেই জায়গায় নিয়ে যেতে পারো। তাই সেই কনসেন্ট্রেশনটার উপরেও জোর দিতে হবে। মেডিটেশনের কথা একটু আগে বলছিলেন, সেই মেডিটেশন যদি প্রতিদিন মনটাকে শান্ত করার কথা, খুব সম্ভবত কুশল বলল তোদের মধ্যে থেকে, তো মেডিটেশন দ্বারা মনকে যদি একটু শান্ত করা যায় তাহলে দেখবি একাগ্রতা আর একটু বেশি বাড়বে এবং তোদের পড়াশোনাটাও আরো ভালো হবে। সেটা চেষ্টা করবি। এই এ বি সি। এইবার শেষ করব সিস্টার নিবেদিতার কথা দিয়ে। তাকে বলা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দ এদের মধ্যে ডিফারেন্সটা কি। তিনি বলেছিলেন বিগত 5000 বছর যা কিছু ভেবেছে অতীত, তার প্রতীক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। 5000 বছর ধরে যা শাস্ত্র, উপনিষদ, বেদ, বেদান্ত যা কিছু সব শ্রীরামকৃষ্ণের মধ্যে রয়েছে। কথামৃত স্বামীজি বলছেন এক একটা লাইন থেকে ঝুড়ি ঝুড়ি বেদ বেদান্ত লেখা যায়। আর সিস্টার বলছেন যে আগামী 1500 বছর যা ভাববে তার প্রতিনিধি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দ তোদের সবার জন্য, এবং আমি শুরুতেই বলেছিলাম যে তোদের প্রতি তার বিশাল আস্থা, তাই তোদের উদ্দেশ্যে তিনি বলছেন, হে যুবক বৃন্দ, আমার আশা তোমাদের উপর, তোমরা কি তোমাদের সমগ্র জাতির আহ্বানে সাড়া দিবে না? তোমরা যদি ভরসা করিয়া আমার কথায় বিশ্বাস করো, তবে আমি তোমাদিগকে বলিতেছি, তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজেদের উপর প্রবল বিশ্বাস রাখো, যেমন বাল্যকালে আমার ছিল। আর সেই বিশ্বাস বলেই আমি এখন এই সকল কঠিন কার্য সাধনে সমর্থ হইয়াছি। তোমরা প্রত্যেকে নিজের প্রতি এই বিশ্বাস সম্পন্ন হও যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রহিয়াছে। তোমাদের ভবিষ্যৎ জীবন গতি স্থির করিবার এই সময়, একদম তোদেরকেই বলছেন, কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবন গতি স্থির করিবার এই সময়, যতদিন যৌবনের তেজ রহিয়াছে, যতদিন না তোমরা কর্মশ্রান্ত হইতেছ, যতদিন তোমাদের ভিতর যৌবনের নবীনতা ও সতেজ ভাব রহিয়াছে, কাজে লাগো। এই তো সময়। কারণ নবপ্রস্ফুটিত অস্পৃষ্ট অনাঘ্রাত পুষ্পই কেবল প্রভুর পাদপদ্মে অর্পণের যোগ্য। তিনি তাহা গ্রহণ করেন। তবে ওঠো, ওকালতির চেষ্টা বা বিবাদ বিসংবাদ প্রভৃতি করা অপেক্ষা বড় বড় কাজ রহিয়াছে। আয়ু স্বল্প, সুতরাং তোমাদের জাতির কল্যাণের জন্য, সমগ্র মানুষ জাতির কল্যাণের জন্য আত্মবলিদানী তোমাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম। স্বামীজির আশীর্বাদ তোদের সবার মাথার ওপর থাকুক। স্বামীজির এই ডাকে সাড়া দিয়ে তোরা প্রত্যেকেই এক একজন গৌরবময় ভবিষ্যতের অধিকারী হয়ে নিজেদের এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবি। তাঁদের পাদপদ্মে এই প্রার্থনা জানিয়ে মহারাজকে আবারও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।